আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ব্যবসায়িক গণিত বিজনেস ম্যাথ অনার্স সেকেন্ড ইয়ারের যে বইটা রয়েছে ওই বইয়ের সংখ্যা পদ্ধতি মানে প্রথম চ্যাপ্টারের প্রথম ক্লাসে উপস্থিত হয়েছি। একদম প্রথম ক্লাসে আমরা বেসিক থেকে আলোচনা শুরু করব। চলুন শুরু করা যাক আমাদের আলোচনা। তো একদম সংখ্যা পদ্ধতির যেই ক্লাসটা আমরা আলোচনা করব, সেই ক্লাসটা শুরু করার পূর্বে আমি একটু আমাদের অন্যান্য গ্রুপগুলোতে এই লাইভটা শেয়ার করে দিচ্ছি, যেন আমাদের অন্যান্য শিক্ষার্থীরাও সেই লাইভটা দেখে উপকৃত হতে পারে। আপনারা আপনাদের অন্যান্য গ্রুপ এবং মানে আপনাদের পোস্টে শেয়ার করে দিতে পারেন, যেন আপনাদের বন্ধু-বান্ধবরাও এই ক্লাসটা দেখে উপকৃত হতে পারে। আর এই সম্পূর্ণ বইটা আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা যদি কেউ চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন। একদমই নামমাত্র ফি দিয়ে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ আপনারা যুক্ত হলে আপনারা সেখানে প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যায়ভিত্তিক সিরিয়াল অনুযায়ী রেকর্ড ক্লাসের মাধ্যমে এবং ধারাবাহিকভাবে লাইভ ক্লাসের মাধ্যমে, যদি লাইভ মিস করেন তাহলে রেকর্ড ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ বইটাই পেয়ে যাবেন। সো আমাদের প্রাইভেট গ্রুপ এখানে সাজেস্ট করছে না কেন? প্রাইভেট গ্রুপ বিজনেস ম্যাথ অনেকগুলো গ্রুপে যুক্ত আছে, এজন্য আমাদের প্রাইভেট গ্রুপটাই তো খুঁজে পাচ্ছি না। স্ট্যাটিস্টিক্স ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এই যে বিজনেস ম্যাথ 05 প্রাইভেট গ্রুপ। সো প্রাইভেট গ্রুপে শেয়ার করে দিয়েছি। আমাদের প্রাইভেট গ্রুপ হচ্ছে এটা, 05 লিখে যদি সার্চ করেন যারা প্রাইভেট গ্রুপে রয়েছেন তারা পাবেন আর কি। এই যে এই নিচের গ্রুপটা, এই মুহূর্তে 74 জন মেম্বার রয়েছে। আপনারা চাইলে আপনারা যুক্ত হতে পারেন। এই যে লাইভটা এখন সম্প্রচারিত হচ্ছে। চলুন কথা না বাড়িয়ে আমরা একদম মেইন প্রশ্নে চলে আসি। প্রশ্নপত্র হচ্ছে এইটা আপনাদের। আমরা প্রথমে সংখ্যা পদ্ধতি থেকে আপনাদের আলোচনা শুরু করবো, ব্যবসায়িক গণিত, এটা সাজেশন থেকে। ঠিক আছে, সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতিতে অনেকগুলো প্রশ্ন রয়েছে, সবগুলো প্রশ্নই আমরা করাবো। তার মধ্যে যেহেতু আজকে প্রথম ক্লাস, তাই প্রথম ক্লাসে একদম প্রথম প্রবলেম থেকে আলোচনা শুরু করব। 1 নম্বর প্রবলেম কি, যে প্রমাণ করো যে √2 একটি অমূলদ সংখ্যা। এটা আমাদের প্রথম কোয়েশ্চেন নাম্বার 1। আর নিচে এদিকে সেম প্রশ্ন, √3, √5, √7, একটা পারলে সবগুলোই পাবেন। আর অমূলদ সংখ্যা আর অযৌক্তিক সংখ্যা দুইটার কথার মানে একটাই, যেটাই অমূলদ সংখ্যা সেটাই হচ্ছে অযৌক্তিক সংখ্যা। ঠিক আছে, সো চলুন শুরু করা যাক। তাহলে আমরা প্রমাণ করি। এখানে প্রশ্নটাকে আমি আবারও একবার লিখে দিয়েছি যে প্রমাণ করো যে √2 একটি অমূলদ সংখ্যা। তো এটার সমাধান করব। প্রবলেম নাম্বার 1 সমাধান করব কি, যে √2 যে অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা নয়, এইটা আমাদের প্রমাণ করতে হবে। সো √2 যে মূলদ সংখ্যা, এটা আমরা কিভাবে বুঝতে পারবো? এর জন্য আমরা এখানে একটা সমীকরণ লিখব। এখানে লিখব যে আমরা জানি আমরা কি জানি বলেন তো, যে 1-এর থেকে 2 বড় না, আর 2-এর থেকে 4 বড়। এখন বলতে পারেন এইটা কোথায় পাইলেন? দেখেন আমাদের কাজ কি, কাজ হচ্ছে যে √2 একটা অমূলদ সংখ্যা, মানে এই যে √2 আছে না, তো এই √2টাকে মাঝখানে রাখতে হবে। এখন √2 কে মাঝখানে রাখলে √2 এর বর্গমূল কত? √2 এর বর্গমূল এটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে বের করব। যেমন এখানে রুট চাপ দিয়ে 2 দিয়ে দিচ্ছি, তাহলে √2 এর বর্গমূল কত? 1.4142। ঠিক আছে, তাহলে এই দশমিকের আগে কত আছে? 1। তাহলে 1কে যদি এখানে রাখি, তাহলে 1কে স্কোয়ার করি, তাহলে 1 আসতেছে। আর 1-এর পর যদি আরেকটা 1 যোগ করে নেই, তাহলে 2 আসবে। 2কে স্কোয়ার করলে 2 দুগুণে 4 আসতেছে। এখন √3-র বেলায় তাহলে কত হবে? দেখেন √3-র বেলায় এটা চাপ দিবেন, তার মানে 1.7 আসতেছে। তার মানে দশমিকের আগে শুধু 1 আছে, তার মানে এখানে সামনে 1 হবে। আর 1-এর সাথে আবার 1 যোগ করে দিতে হবে, মানে 2 দুগুণে 4 হয়ে যাবে। √3-র বেলায় এই সমীকরণটা দিবেন। হ্যাঁ, আচ্ছা, এটা পরে আমরা দেখাবো। আপাতত √2টাই আমরা শেষ করি। সো √2 1-এর থেকে আমরা জানি 2 বড়, 2-এর থেকে 4 বড়। যদি এমনটাই হয়, এটা হচ্ছে এমপ্লাইজ মানে হচ্ছে অথবা। তাহলে 1-এর থেকে যেহেতু 2 বড়, তাহলে এমনটাও আমরা লিখতে পারি যে √1-এর থেকে আমরা √2কে বড় লিখতে পারি, এবং √2 এর থেকে √4 বড় লিখতে পারি। পারি না? অবশ্যই পারি। এরপরে আমরা কি লিখতে পারি বলেন তো?
যদি এটাই হয় রুট ওয়ান মানে কিন্তু শুধু ওয়ান, শুধু ওয়ান আর রুট ওয়ান একই কথা, এখানে কিন্তু সবগুলোতে রুট দিয়ে দিয়েছি। তাহলে শুধু ওয়ানের থেকে রুট টুকে কিন্তু ভাঙানো যাবে না, ভাঙালে দশমিক সংখ্যা আসবে, তাই এটাকে রেখে দিলাম, রুট টু বড়, রুট ফোরকে ভাঙালে টু আসবে। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ওয়ানের থেকে রুট টু বড় কিন্তু টু এর থেকে ছোট। যেহেতু ওয়ানের থেকে বড় এবং টু এর থেকে ছোট, তার মানে রুট টু কিন্তু এখানে পূর্ণ সংখ্যা নয়। কেন? কারণ ওয়ান থেকে টু পর্যন্ত মাঝখানে কোনো পূর্ণ সংখ্যা নাই। পূর্ণ সংখ্যায় হচ্ছে ওয়ান এবং টু, তারপর হচ্ছে থ্রি। ওয়ানের সামনে তো নাই, শূন্য তো পূর্ণ সংখ্যা নয়। হ্যাঁ, তার মানে ওয়ান টু থ্রি ফোর, অর্থাৎ মাঝখানে কোনো পূর্ণ সংখ্যা নয়। তাহলে এখানে লিখতে পারি আমরা, সুতরাং এই কথাটাকে লিখতে পারি যে রুট টু, হ্যাঁ, ওয়ান থেকে বড় কিন্তু টু থেকে ছোট। ওয়ান থেকে বড় কিন্তু রুট টু ওয়ান থেকে বড় কিন্তু টু থেকে ছোট, টু থেকে ছোট। তাহলে অতএব আমরা লিখতে পারি যে রুট টু পূর্ণ সংখ্যা নয়, রুট টু পূর্ণ সংখ্যা নয়। রুট টু কি নয়? পূর্ণ সংখ্যা নয়। এখন সংখ্যা কিন্তু দুইটা, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে অপূর্ণ সংখ্যা। ঠিক আছে, এখন অপূর্ণ সংখ্যা আবার দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক অপূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে অমূলদ। ঠিক আছে, তো রুট টু যেহেতু পূর্ণ সংখ্যা নয়, তাহলে রুট টু হয় অমূলদ, যেহেতু পূর্ণ সংখ্যা নয় তাহলে হয় রুট টু মূলদ হবে অথবা অমূলদ হবে। তাহলে আমরা লিখতে পারি এখানে, তাহলে হয় কি রুট টু একটি মূলদ সংখ্যা, রুট টু একটি মূলদ সংখ্যা, রুট টু একটি মূলদ সংখ্যা। যেহেতু রুট টু পূর্ণ সংখ্যা নয়, তার মানে মূলদ হবে অথবা অমূলদ হবে। তাহলে মনে করি, ধরে নিই যে হয় রুট টু একটি মূলদ সংখ্যা অথবা কি হতে পারে, যে রুট টু একটি অমূলদ সংখ্যা, রুট টু একটি অমূলদ সংখ্যা, রুট টু একটি অমূলদ সংখ্যা। রুট টু যেহেতু পূর্ণ সংখ্যা নয়, তাহলে হয় মূলদ সংখ্যা অথবা অমূলদ সংখ্যা। এখন রুট টু মূলদ নাকি অমূলদ, এটা কিভাবে বুঝতে পারবো? তাহলে প্রথমে ধরে নিই যে রুট টু একটি মূলদ সংখ্যা। তাহলে ধরে নিই যে রুট টু একটি মূলদ সংখ্যা, রুট টু একটি কি মূলদ সংখ্যা। ধরে নিই যে রুট টু একটি মূলদ সংখ্যা। তো রুট টু যদি মূলদ সংখ্যা হয়, তাহলে আমরা জানি যে মূলদ সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা যায়? পি বাই কিউ দ্বারা প্রকাশ করা যায়। তাহলে আমরা লিখতে পারি অতএব রুট টু ইজ ইকুয়াল টু পি বাই কিউ, কারণ যে কোনো মূলদ সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। যেখানে বা এখানে লিখতে পারি, এখানে অবশ্যই পি কিউ স্বাভাবিক ও পরস্পর সহমৌলিক সংখ্যা, এবং কিউ এর মান ওয়ানের থেকে বড়, এটা খেয়াল রাখতে হবে। পি কিউ আকারে প্রকাশ করা যায়। তো রুট টুকে যদি পি কিউ আকারে প্রকাশ করা যায়, তাহলে এটাকে আমরা এমপ্লাইজ চিহ্ন দিয়ে রুটটাকে এই পাশে নিয়ে চলে আসতে পারি, শুধু টু লিখতে পারি। তো আমরা জানি রুটটা এক পাশ থেকে আরেক পাশে চলে গেলে কি হয়ে যাবে? স্কোয়ার হয়ে যাবে। তাহলে পি বাই কিউকে স্কোয়ার করে দিতে পারি। ঠিক আছে, এটাকেই এমপ্লাইজ চিহ্ন দিয়ে আমরা আবারও কাস্টমাইজ করতে পারি। এটাকে পিটাকে পি স্কোয়ার, কিউটাকে কি স্কোয়ার, মানে স্কোয়ারগুলোকে ভেঙে দিতে পারি। এখন তাহলে কিউটার থেকে একটা কিউ সামনে নিয়ে নিতে পারি, এই দুইটা তো আড়াআড়ি গুণ না? তাহলে দুইটা কিউ স্কোয়ার মানে কি? কিউ ইন্টু কিউ। তাহলে কিউ ইন্টু কিউ, দুইটা কিউ থেকে একটা কিউ নিয়ে নিতে পারি। টু কিউ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি পি স্কোয়ার বাই কিউ। ঠিক আছে, টু কিউ ইজ ইকুয়াল টু লিখতে পারি পি স্কোয়ার বাই কিউ। কিন্তু তাহলে যদি এটা হয়, তাহলে এখন আমরা লিখতে পারি অতএব এখানে কি টু কিউ কিন্তু একটা পূর্ণ সংখ্যা, এটা টু কিউ যেটা রয়েছে, এটা টু কিউ একটি পূর্ণ সংখ্যা,
2q একটি পূর্ণ সংখ্যা। সোজা হয়েছে? পূর্ণ সংখ্যা। কিন্তু এই যে পি স্কোয়ার বাই কিউ, কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা নয়। কেন? কারণ এই দুইটা অনুপাত আকারে প্রকাশ করা আছে। ঠিক আছে, কারণ হিসেবে এই যে উপরের ব্যাখ্যাটা আমরা একটু আগে লিখেছিলাম, ঠিক আছে, ওইটাই সেম টু সেম লিখে দেব। পি কিউ স্বাভাবিক ও পরস্পর সহমৌলিক সংখ্যা। পরস্পর সহমৌলিক উপরের অংশটুকুই আমরা এখানে কপি পেস্ট করে লিখে দিচ্ছি, মৌলিক সহমৌলিক সংখ্যা এবং কিউ লেস দেন 1, কিউ এর থেকে 1 বড়। এ কারণে কি যে এইটা একটা পূর্ণ সংখ্যা, একটা পূর্ণ সংখ্যা। এখন ঘটনা হচ্ছে আমরা জানি সমীকরণের মাঝখানে সমান চিহ্ন দিলে কি দুই পাশেই সমান। তো একটা যদি পূর্ণ সংখ্যা হয়, একটা যদি পূর্ণ না হয়, তার মানে তো সমান হয়নি। তো যদি সমান না হয় তাহলে কি আমাদের অঙ্কটা ঠিক আছে? তাহলে তো অঙ্ক তো ঠিক নাই আমাদের। তাহলে আমরা লিখতে পারি অতএব 2q ইজ নট ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ। ইজ নটটাকে এভাবে দিয়ে দেবো। তাহলে 2q ইজ নট ইকুয়াল টু যদি পি স্কোয়ার বি কিউ হয়, তাহলে আমরা লিখতে পারি এটা কোথা থেকে আসছে? এর আগের লাইনটা থেকে আসছে না? এই যে এটার আগের লাইনটা থেকে আসছে। তো এটার আগের লাইন কি ছিল? 2 ইজ ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার। তার মানে এটাও হবে না, ইজ নট 2 ইজ নট ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার। এটা কোথা থেকে উৎপত্তি হয়েছে? উৎপত্তি হয়েছে √2 বাই পি বাই কিউ, এটা থেকে উৎপত্তি হয়েছে। তাহলে আমরা লিখতে পারি অতএব, হ্যাঁ, √2 is not equal p by q। তাহলে আমরা লিখতে পারি অতএব √2 একটি মূলদ সংখ্যা নয়। √2 একটি কি নয়? মূলদ সংখ্যা নয়, কারণ এটাকে p by q আকারে প্রকাশ করা যায় না। একটি মূলদ সংখ্যা নয়, মূলদ সংখ্যা নয়। অতএব √2 একটি অমূলদ সংখ্যা। কিভাবে বুঝতে পারলাম √2 একটি অমূলদ সংখ্যা? এই যে আমাদের এখানে বলা হয়েছে 1-এর থেকে 2 বড়, 2-এর থেকে 4 বড়, এভাবে 1-এর থেকে √2 বড়, √2 থেকে 2 বড়। √2 পূর্ণ সংখ্যা নয়, তার মানে হয় এটা মূলদ সংখ্যা হবে, না হলে অমূলদ সংখ্যা হবে। আমরা প্রথমে ধরে নিয়েছি যে √2 একটা মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা হিসেবে আমরা হিসাব কিতাব করে দেখতেছি যে √2 মূলদ সংখ্যা হচ্ছে না। তাহলে আমাদের অপশন কিন্তু দুইটাই, হয় মূলদ হবে নাহলে অমূলদ হবে। যেহেতু মূলদ হচ্ছে না, তার মানে অমূলদ, তার অবশিষ্ট অপশন বাকি রয়েছে। তার মানে আমরা লিখতে পারি √2 একটি অমূলদ সংখ্যা। যেটাই অমূলদ সংখ্যা সেটাই হচ্ছে অযৌক্তিক সংখ্যা। অমূলদ সংখ্যাটাই হচ্ছে অযৌক্তিক সংখ্যা। ঠিক আছে, যেটাই অমূলদ সংখ্যা সেটাই হচ্ছে অযৌক্তিক সংখ্যা। তো এটা √2 এর বেলায়। এটা কিসের বেলায়? √2 এর বেলায়। এখন যদি আপনাকে বলে যে √3 এর বেলায় বের করো, তাহলে √3 এর বেলায় কি হবে দেখেন তো। √3 এর বেলায় জাস্ট আপনি কি করবেন, এখানে ক্যালকুলেটরে একটা √ দিয়ে 3 দিয়ে দিবেন, দিয়ে এখানে ক্যালকুলেশন করবেন। এখানে দশমিকের আগে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটাকে একবার স্কোয়ার করবেন, ওটার সাথে 1 যোগ করে আরেকবার স্কোয়ার করবেন। ঠিক আছে, তাহলে হয়ে যাবে। তাহলে ওই সংখ্যাটা কত আছে? দশমিকের আগে 1 আছে, তার 1 স্কোয়ার করলে কত? 1-এর থেকে আমরা √3 এর বেলায় এখানে 3 দিয়ে দেবো, 3 বড়। আর এটার সাথে আরেক যদি যোগ করে দেন, এই 1-এর সাথে যদি আরো 1 যোগ করে দেন, তাহলে কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। তার 2 দুগুণে 4 হয়ে যাবে। তাহলে √3 এর বেলায় এই নিয়মটা করবেন। ঠিক আছে, তাহলে √1 এর থেকে √3 বড়, √3 থেকে √4 বড়। অর্থাৎ আমরা লিখতে পারবো, 1 এর থেকে √3 বড়, √3 থেকে 2 বড়। অর্থাৎ 1 থেকে 2 এর মাঝখানে কোনো পূর্ণ সংখ্যা নাই, বাকি নিচের অংশটুকু সেম টু সেম। শুধু এখানে √2 জায়গায় কি হয়ে যাবে? √3 হয়ে যাবে, এতটুকুই চেঞ্জ হয়ে যাবে। এটা √3 এর বেলায়। এরপরে আমাদের যদি বলে যে √5টা বের করো, তো √5 মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা এটা বের করো। তো এটা কিভাবে বের করবেন? এটা বের করার নিয়ম হচ্ছে এই যে √5 দিয়ে দিবেন। এখানে আসছে কত? 2। হ্যাঁ, তাহলে 2 কে স্কোয়ার করলে কত হবে? 2 দুগুণে 4 হয়ে যাবে। হ্যাঁ, আর এখানে √5, তো 5
আর 2 এর সাথে 1 যোগ করলে কত হবে 3, তাহলে 3 3 কত হয়ে যাবে 9 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা জানি 4 এর থেকে 5 বড়, 5 এর থেকে 9 বড়। তাহলে এখানে লিখতে পারি অতএব √4 এর থেকে √5 বড়, √5 এর থেকে √9 বড়। তাহলে এখানে লিখতে পারি অতএব যে 2 এর থেকে 5 বড়, 5 এর থেকে 3 বড়। √5 বড়, √5 এর থেকে 3 বড়। তারপর 2 আর 3 এর মাঝখানে কোনো পূর্ণ সংখ্যা নাই। এটা √5 এর বেলায়। এখন যদি আপনাকে বলে যে আপনি √7 বের করে দেখান তো, √7, তাহলে √7 কিভাবে বের করবেন? এখানে √7 দিয়ে দিবেন, দিয়ে সামনে কত আসছে 2, তা 2 দুগুণে কত হয়ে যাবে 4 হয়ে যাবে। আচ্ছা, √7 এর জায়গায় √13 দিয়ে দিচ্ছি, 7টা তো পারবেন, এটা আপনার হোমওয়ার্ক থাকলো। √13টা মনে করেন আপনাকে বের করতে বলছে, √13টা বের করে দেখান। তাহলে এই যে 13টা বের করবেন, সরি √13, তো আসছে কত 3, তাহলে 3 3 কত 9, তাহলে এখানে দিবেন 9, 9 এর থেকে সরি 13 বড়, 13 থেকে দেখেন 3 আছে না, 3 এর সাথে 1 যোগ করলে 4, 4 4 কত 16, তাহলে 16 বড়। তাহলে লিখবেন √9 এর থেকে √13 বড়, √13 থেকে √16 বড়। √9 মানে হচ্ছে কত, √9 মানে হচ্ছে 3, তাহলে 3 থেকে 13 বড়, 13 এর থেকে 4 বড়। ঠিক আছে, অতএব এগুলো একটা মূল সংখ্যা নয়। তো এইভাবেই আপনারা অন্যান্য যে √3, √4, √5 ওইগুলো বের করবেন। আর এইখানে জাস্ট √2 এর জায়গায় √3, 5, 9, 10 যেটা চাইবে সেটা দিয়ে দিবেন। ঠিক আছে, এতটুকুই, বাকি সেম টু সেম। এখন অনেকে বলতে পারেন স্যার আমাকে যদি বলা হয় যে √23 বের করে দেখান, আমি এখানে অন্য কালার কালি দিয়ে লিখতেছি। মনে করেন আপনাকে বলল যে লিখতেছে না, মনে করেন আপনাকে বের করলো, বলা হলো 23 না, মনে করেন যে আপনাকে 41 বের করতে বললো, যে √41 অমূল্য সংখ্যা, এটা বের করে দেখান। তাহলে √41টা কিভাবে বের করবেন? হ্যাঁ, তাহলে এখানে লিখে দেবেন √41, 41 লিখলে কত আসবে দেখেন তো 6, 6 পয়েন্ট আসতেছে, তার 6 6 কত, তাহলে লিখবেন 36 এর থেকে 41 বড়। আর এখানে 6 এর সাথে 1 যোগ করে দিলে কত হবে 7 এ যাবে। হ্যাঁ, তাহলে 7 7 কত 49, 41 এর থেকে আবার 49 বড়। ঠিক আছে, তাহলে অতএব আপনারা লিখতে পারেন √36 এর থেকে আপনাদের √41 বড়, আর √41 এর থেকে √49 বড়। 36 মানে 6, তাহলে 6 এর থেকে √41 বড়, √41 এর 7 7 49, 7 বড়। তার মানে 6 থেকে 7 এর মাঝখানে পূর্ণ সংখ্যা নাই, তার মানে √41 বের করতে বললে এতটুকুই, শুধু এইদিকে একটু করে চেঞ্জ হয়ে যাবে, এখানে আহামরি কোনো চেঞ্জ হবে না। তো আশা করা যায় রুট সংক্রান্ত আপনাদের আর কোনো সমস্যা নাই, একদমই A to Z আপনাদের ক্লিয়ার হয়ে গেছে, আর এটা সমস্যা থাকার কথাও না। আমরা পরবর্তী প্রশ্নগুলো দেখি। দেখেন পরবর্তী প্রশ্নগুলো এখানে এই পাশে দেই বড় করে। দেখেন এই যে পরবর্তী প্রশ্ন 3, 5, 7, 11 এইগুলো যে বের করতে বলছি। হ্যাঁ, অযৌক্তিক সংখ্যা আর মূল সংখ্যা একই কথা, এখানে আমি দুইবার আলাদাভাবে বলেছি। আমরা পরবর্তীতে বর্গমূল, ঘনমূল, তারপরে আপনার a+ib আকারে প্রকাশ, হ্যাঁ, তারপর এইগুলো করব পরবর্তী অংশতে। আপনারা সেগুলো যদি করতে চান আমাদের কাছে, তাহলে আমাদের প্রাইভেট ব্যাচে পড়তে পারেন। এরপরে আমরা সূচক ও লগারিদম অংশটা ধরবো, সূচক ও লগারিদমে সরল করব আমরা, তারপর হচ্ছে সরলে তো অনেকগুলো আছে, এইবার প্রমাণের অনেকগুলো অঙ্ক রয়েছে, প্রমাণ করব, তারপরে লগারিদমে আবার প্রমাণ করব, সেই অঙ্কগুলো করব। আপনারা যদি চান আমাদের সাথে অঙ্ক করতে, আমাদের সাথে পড়তে, তাহলে আমাদের কাছে পড়তে পারবেন। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথেই থাকুন। আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের জানাতে ভুলবেন না। আজকে পর্যন্তই, খুদা হাফেজ।